দেখা যান। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হত্যাতেও অগ্নিপথের ছায়া। সকাল সকাল একটা সময় লোকে গণশক্তি পড়তো, গণশক্তির বোর্ড লাগানো থাকতো, এবং তারপরে সেই গণশক্তির বোর্ডের পাশেই বা কোনো কোনো সময় গণশক্তি বোর্ডের ওপরই জাগো বাংলা লাগানো হতো বা লাগানো হয়। তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় এই হেডলাইন দেখে অনেকেই চমকে গেছেন। যারা তৃণমূল করেন তারাও যেরকম চমকে গেছেন, ঠিক সেভাবেই বিজেপি হোক, সিপিএম হোক, আরএসএস হোক, বাঙালি হোক, তারা প্রত্যেকে চমকে গেছেন। এবং প্রত্যেকে চমকে যাওয়ার কারণ, জাপানের রাষ্ট্রপতি, জাপানের প্রধানমন্ত্রী, জাপানের একজন নেতা, তার হত্যা, তাকে অ্যাসাসিনেশন করা হয়েছে। সেই অ্যাসাসিনেশনেও অগ্নিপথের ছায়া দেখছে তৃণমূল কংগ্রেস। শর্ট টার্ম সার্ভিসের একজন যিনি অভিযুক্ত, তিনি শর্ট টার্ম সার্ভিস জাপানে করতেন, তিনি শিনজো অ্যাবেকে গুলি করে মেরেছেন বলে বলা হচ্ছে অগ্নিপথ প্রকল্প থেকে যারা বেরোবে তাদের প্রত্যেকের মধ্যে হয়তো এক একজন অভিযুক্ত লুকিয়ে থাকতে পারে, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই নাকি এক একজন করে হন্তারক লুকিয়ে থাকতে পারে। এটাই কি ধারণা করা হচ্ছে? এবং যদি এটাই ধারণা করা হয়, যদি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হয়, যদি প্রত্যেকটা জিনিসে রাজনীতি দেখার চেষ্টা করা হয়, অগ্নিপথটা আপনার ভালো লাগছে না, তার সাথে আপনি সাগর পারে জাপানের প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের সাথে অগ্নিপথ প্রকল্প জুড়ে দিচ্ছেন। অদ্ভুত বিষয়। দেশ আগে, দেশের নিরাপত্তা আগে, বিদেশ নীতি আগে, এগুলো আপনারা মুখে বলেন হয়তো, কিন্তু রাজনীতির জন্য কি আপনারা রাজনীতি করছেন না? আজ এর জবাব আমি শুধু নয়, এর জবাব চায় বাংলা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন। এই তো কদিন আগেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। অবাধে সরকারি সম্পত্তি ধ্বংস করা হলো। কেন? সেনায় চাকরির শর্ত নাকি তাদের পছন্দ হয়নি। রাজনৈতিক ইন্ধন অবশ্যই ছিল এমন অভিযোগ। 4 বছর পর অগ্নিবীররা কি করবেন? হাতে প্রায় 12 লক্ষ টাকা নিয়ে তারা তো বেকার হয়ে পড়বেন। চিন্তায় রাতের ঘুম উড়ল বিরোধী রাজনৈতিক দলগুলির। সুরাহা হলো সেই সমস্যারও। বেশিরভাগ রাজ্য সরকারই অগ্নিবীরদের নিয়োগের আশ্বাস দিল। বহু বেসরকারি সংস্থাও অগ্নিবীরদের নিয়োগ করতে এগিয়ে এলো। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য অগ্নিবীরদের কেন্দ্রে ঠেলে দেওয়া বোঝা বলেই দেখল। এরই মধ্যে তৃণমূলের মুখপত্রে প্রকাশিত নিবন্ধ নতুন করে বিতর্ক উস্কে দিল। কোনো এক প্রাক্তন সেনাকর্মী কি কারণে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুন করল তা তদন্ত সাপেক্ষ, কিন্তু তার সঙ্গে অগ্নিপথ প্রকল্পকে এক করে দেখায় তৃণমূলের কড়া সমালোচনায় বিজেপি। जापान के पूर्व प्रधानमंत्री जिस प्रकार से उनके ऊपर एक कायराना हमला हुआ और जिस प्रकार से उनकी असैसिनेशन हुई है, ये पूरे विश्व के लिए दुखद विषय है। वो हिंदुस्तान के लिए एक दोस्त थे, वो पूरे विश्व के लिए अच्छी कामनाएं करते थे। मुझे लगता है इस प्रकार छोटी राजनीति करके हमें एक बहुत गंभीर विषय को छोटा करना नहीं चाहिए। দলীয় মুখপত্রে প্রকাশিত নিবন্ধের অবশ্য ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তার মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটের মতো এই চাকরি দেওয়ার নাম করে যে 4 বছরের একটা কন্ট্রাকচুয়াল কাজ, যে 4 বছর পর সে আবার বেকার হয়ে যাবে, এই যে ব্যাপারগুলো, এই হতাশা যত বেশি বাড়বে তত বেশি সংঘর্ষ, খুনোখুনি এগুলো বাড়ে। ইতিহাস থেকে বারবার তার প্রমাণ মিলেছে।
সেটাকে ভিত্তি করেই আজকে জাগো বাংলাতে যে আর্টিকেল লেখা হয়েছে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। শিনজো আবের হত্যার সঙ্গে অগ্নিপথ প্রকল্পকে মিশিয়ে দেওয়া অনেকটাই চন্দ্রবিন্দুর বিড়ালের তালব্যস্য আর রুমালের মায়ের মতোই নয় কি? পেনশন না পেয়েই অবসাদগ্রস্ত হয়ে প্রাক্তন সেনাকর্মী শিনজো আবেকে খুন করেছেন এমন খবরও সরকারিভাবে জানায়নি জাপান সরকার। তাহলে আগ বাড়িয়ে শিনজো আবের খুনের সঙ্গে অগ্নিপথ প্রকল্পকে মিশিয়ে ফেলা কি শুধুই রাজনৈতিক উদ্দেশ্যে? রিপাবলিক বাংলা। খুব বড় বিতর্কে আজকে এই হাউসে একের পর এক ওপেন হাউস ডিবেট হবে এবং এই বড় বিতর্ক নিয়ে আমরা থাকবো, কিন্তু তার আগে একটা বড় ব্রেকিং চলে এসেছে। সেই ব্রেকিং এর দিকে নজর দিয়ে রাজ্যের জন্য এটা খুব বড় ব্রেকিং, এখান থেকে আরো বড় বিতর্ক জন্ম দিতে পারে। এবার কলেজের আলমারিতে আগ্নেয়াস্ত্র, গোপালনগরের কলেজের স্টাফ রুমের আলমারিতে কার্তুজ, যোগেন্দ্র চন্দ্র মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের আলমারিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কলেজের আলমারিতে মিলল 4 রাউন্ড কার্তুজ এবং এই কার্তুজ কারা নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। গোপালনগর থানায় অভিযোগ করেছে কলেজের অধ্যক্ষ, কলেজের হিসাব রক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিভাবে কলেজের আলমারিতে কার্তুজ? উঠছে প্রশ্ন। কলেজ থেকে উদ্ধার 4 রাউন্ড কার্তুজ। আমাদের সাথে কলেজের অধ্যক্ষ কি বলছেন একবার শুনে নেওয়া যাক। কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া একবার শুনে নেব। এটা খুব দুর্ভাগ্যজনক। অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন যে আমাদের কলেজে ইউজিসির কিছু ডকুমেন্টস এবং ভাউচার বিভিন্ন সঠিকভাবে 2 থেকে 17 সাল পর্যন্ত যেসব ফান্ড এসেছিল সেগুলোকে জমা করা হয়নি বলে ঠিকমতো আমাদের একটা নোটিশ ধরিয়েছিল ইউজিসি যে খুব শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব জমা করতে হবে, না হলে ইউজিসির এটা বাতিল হবে রেকগনিজেশনটা। সেই জন্য গত 25 দিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি, আমি এবং আমার বেশ কিছু স্টাফ। তাহলে আমি ওদের 2-3 জন স্টাফকে আমি পাঠাই, আমিও যাই, ওখানটায় দাঁড়িয়েছিলাম। ওরা আলমারিগুলো খুলছিল। আমাদের একজন স্টাফ বললেন যে স্যার নিচে এটা কি একটা কৌটো রয়েছে আর একটা কাপড়ে ঢাকা কিছু রয়েছে একদম নিচের র্যাকে। খুলতে দেখা গেল 4টি কার্ট্রিজ আর সঙ্গে একটা কাগজে মোড়া একটা কিছু রয়েছে। কাগজে মোড়া এটা ওই রণপতিবাবুর হাতের লেখা, এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং কিছু একটা ধাঁধার মতো কিছু লেখা উদ্ধার করা যায়নি। আমরা ওইভাবেই, আমি বললাম ওকে তুমি ওটা ওভাবে রেখে দাও, কিন্তু ও সঙ্গে সঙ্গে তার পাশেই হাতটা ঠাকা লাগতে একটা শক্ত কিছু হয়ে পড়ছে যে স্যার একটা শক্ত কী রয়েছে নিয়ে বলছে এই দিয়ে তো স্যার এটা তো একটা বন্দুক। বড় খবর এবার কলেজে মিলল আগ্নেয়াস্ত্র, গুলি, কলেজের আলমারিতে কার্তুজ। প্রশ্ন উঠছে কিভাবে কার্তুজ রাখা হলো, এবং 4 রাউন্ড কার্তুজ এবং তার পাশাপাশি দেশি বন্দুক। সেই বন্দুক কলেজের স্টাফ রুমে কলেজের হিসাব রক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন কলেজের অধ্যক্ষ, গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের অধ্যক্ষ। নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল কলেজের ঘটনা। কলেজ থেকে উদ্ধার হয়েছে 4 রাউন্ড কার্তুজ এবং যে গুলি এবং বন্দুকের ছবি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তিনি কি বলেছেন একবার শুনে নেব। এটা খুব নিন্দনীয় এবং খুব দুঃখজনক ঘটনা। এই রণপতি রায় একজন যে ক্রিমিনাল, আজকে আমরা যারা কলেজে আছি প্রতিনিয়ত তাদের থেকে সকলের থেকেই প্রমাণ হলো যে ওর ব্যক্তিগত আলমারি থেকেই এই আর্মসটা পাওয়া গেল। এই ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা পিস্তল এবং কিছু কার্তুজ ওই আলমারির মধ্যে রেখে দিয়েছে। কলেজের আলমারি থেকে মিলল কার্তুজ এবং গুলি। বড় খবর এই মুহূর্তে। প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের আশকারাতে এভাবে কলেজের স্টাফ রুমের মধ্যে আলমারিতে আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গোপালনগরের যে কলেজের ছবি আমরা দেখাচ্ছি, আলমারিতে কার্তুজ এবং কলেজের আলমারি থেকে কার্তুজ, বোমা, গুলির যে কথা আমরা শুনি, যে অভিযোগগুলো বিরোধীরা করেন, এবার ছবি আমরা দেখতে পাচ্ছি। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের অধ্যক্ষ, তিনি ওনার বক্তব্য বলেছেন, এবং তার পাশাপাশি কলেজের হিসেব রক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজের স্টাফ রুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কলেজের হিসাব রক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং হিসাব রক্ষকের যে বক্তব্য সেটাও আমরা চেষ্টা করছি ওনার বক্তব্য শোনার। কলেজের আলমারি থেকে মিলল আগ্নেয়াস্ত্র এবং এই খবরের দিকে আমরা নজর রাখবো। এই খবর একটা বড় বিতর্কের জন্ম দিতে পারে, কিন্তু এই মুহূর্তে আরো বড় বিতর্ক, যে বিতর্ক নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব, ওপেন হাউস ডিবেট করব, যে
জাপানের প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের মধ্যে ছায়া দেখছেন অগ্নিপথ প্রকল্পের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং মুখপত্র। তাদের বক্তব্য আমরা শুনিয়েছি সারাদিন ধরে। তারা বলছেন হতাশা থেকে এ দেশেও এরকম হতে পারে। কি ইঙ্গিত করছেন, কি বলছেন? রাজনীতি করবার জন্য করছেন, দেশের নিরাপত্তা নিয়ে এভাবে কথা বলছেন, বিদেশ নীতি নিয়ে কথা বলছেন। এই সমস্ত কিছুর জন্য যারা এই মুহূর্তে ওপেন হাউস ডিবেটে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেওয়া রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন, বৈশানব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন, শঙ্কুদেব পান্ডা বিজেপি মুখপাত্র রয়েছেন, মণিশঙ্কর মণ্ডল তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন, অরিন্দম গোস্বামী কংগ্রেস মুখপাত্র এবং কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন মোহাম্মদ শফিউল্লাহ আরএসপি নেতা। আমি শঙ্কুদেব পান্ডার কাছে যাব এবং তারপরে এক এক করে অন্যদের কাছে যাব। শঙ্কুদেব, জাগো বাংলা পত্রিকায় এইভাবে একটি ব্যানার হেডলাইন, তুমি সাংবাদিকতা করেছো, তুমি জানো ব্যানার হেডলাইনের গুরুত্ব। এক মাথা থেকে আরেক মাথা গোটাটা জুড়ে লেখা হলো জাপানের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে অ্যাসাসিনেট করা হয়েছে। যে ধরা পড়েছে যে শর্ট টার্ম সার্ভিসে কাজ করত সেনাবাহিনীতে। জাপানের সেনাবাহিনী অত বড়ও না। জাপান আর্টিকেল 9 অনুসারে, দর্শকেরা জানেন হয়তো, যখন হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা পড়ে এবং তারপরে গোটা জাপান শপথ নিয়েছিল যে আমরা কোনো যুদ্ধনীতিতে আর যাব না, সেনাবাহিনী বাড়াবো না। সেরকম মেরিটাইমে কাজ করতো একজন, সে গুলি করেছে, সে গ্রেপ্তার হয়েছে। তার সাথে অগ্নিপথকে টেনে, অগ্নিবীরদের টেনে, অগ্নিবীররা বেরোনোর পর এরকম কিছু হতে পারে। এখান থেকেই প্রশ্ন উঠছে অগ্নিপথটা ঠিক কি ভুল। এখান থেকেই হতাশার জন্ম নিতে পারে। 4 বছর পরে কি হতে পারে? এই ফিয়ার সাইকোসিস তৈরি করার মানে কি? দেখুন, প্রথমেই এই সংবাদ মাধ্যম যা খুশি লিখতে পারেন, তাদের স্বাধীনতা আছে, কিন্তু আমি যেহেতু দলের মুখপাত্র তাই এই রিয়াকশন দিতে চাই। প্রথমেই আমি তৃণমূল কংগ্রেসের যারা এসব লিখেছেন বা যারা এখনো পর্যন্ত এটার জন্য কোনো রিজয়েন্ডার দেননি, যারা এখনো স্ট্রিক করে আছেন, তাদের জন্য বলতে চাই বিয়ন সিং ও সত্যবন্ত সিং এই দুজন কোন আর্ম ফোর্সে কাজ করতে জানেন? দিল্লি পুলিশে। কেন এরা বিখ্যাত জানেন? কারণ এরা দুজন দেহরক্ষী ছিলেন ইন্দিরা গান্ধীর। এরা 84-তে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। আচ্ছা, তো বাদ দিন, একটু দিল্লির কথা না হলে আপনাদের বললে কষ্ট হবে। পাক সার্কাসে চলে যাই। পাক সার্কাসে আপনারা যে রাজ্য সরকার চালাচ্ছেন, সেই রাজ্য সরকারের 5th ব্যাটালিয়ন আর্মড ফোর্স, তার নাম হচ্ছে চডুব লেপচা। তো সেই লেপচা তিনি কর্মী, পুলিশ কর্মী, তিনি গুলি চালালেন, মারা গেলেন কে? রিমা সিং। আমার বক্তব্য, তাহলে এই আপনাদের যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে হচ্ছে রাজ্যের পুলিশ ফোর্স আর সিকিউরিটি সিস্টেম এই দুটোই তুলে দিতে হবে। তাহলে এগুলো রাখা যাবে না যদি আপনারা তাই বলেন। এটা প্রথম যুক্তির দিক থেকে। আর দ্বিতীয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া উচিত। একটা রাজনৈতিক দল, একটা রেজিস্টার্ড পার্টি, একটা দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে রিয়াকশন দিচ্ছে, তাও পাবলিকলি তারা কমিউনিকেট করছে, এবং যেভাবে করছে তাতে শুধু দেশ নয়, দেশের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর মনোবলকে তারা টার্গেট করছে, যা কাঙ্ক্ষিত নয়, যা আশা করা যায় না, যা কল্পনার বাইরে। তবে আমি এতে আশ্চর্য হই না, যারা বিএসএফকে কাজ করবার আগেই 50 কিলোমিটার যখন তাদের ওয়ার্ক এরিয়া রেডিয়েশন বাড়ানো হয়েছিল, এরিয়া বাড়ানো হয়েছিল, যারা সরাসরি বিএসএফ এর বিরুদ্ধে কুৎসা করতে পারেন, যারা আর্মির দিকে আঙুল তুলতে পারেন, তারা এই ধরনের বক্তব্য রাখবেন, সেটাতে আমি আশ্চর্য হই না। শুধু আমার প্রশ্ন একটাই, যে এটা আপনাদের মস্তিষ্ক প্রসূত, না এর পেছনেও অন্য কোনো বিদেশি কারোর হাত, মানসিকতা, ইনফ্লুয়েন্স এসব কিছু আছে যে সব খেয়ে সব। বৈষ্ণব বাবু ডিবেটে আসুন। বৈষ্ণব বাবু, শঙ্কুদেব পান্ডা যা বললেন এবং যে অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে করলেন, আপনাদের বিরুদ্ধে কার্যত বললেন যে আপনাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া উচিত এরকম ধরনের মুখপাত্রতে এরকম ধরনের হেডলাইন করবার জন্য, কি বলবেন? আমি বলবো যে হাতি ঘোড়া গেল তল, মুসা বলে কত জল। কত বড় বড় লোক এই সমস্ত কথা বলে কিছু করতে পারেনি, আর এখন কে কে বলছেন বলুন। আমরা যেটা বলতে চেয়েছি সেটা খুব পরিষ্কার, যে সিনেজো আবেরের যে মৃত্যু হয়েছে গুলিতে, সে যিনি ঘাতক, তিনি একজন 3 বছরের প্রাক্তন সেনাকর্মী ছিলেন। তার হতাশা থেকে, মানসিক অবসাদ থেকে তিনি কর্মহীন হয়ে পড়েছিলেন, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সেই অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে তার হতাশা তৈরি ঘন্টার মধ্যে সব জেনে নিলেন নাকি? আপনাদের কি ওখানে ইন্টেলিজেন্স আছে? তৈরি করেছেন নাকি? 4 বছর দেশকে বদনাম করবার জন্য আর রাস্তা খুঁজে পাননি। 4 বছর চাকরির পরে একটা, আরে কত বলবেন, একবার তো বলার সুযোগ পেয়েছেন, তার মাঝখানে তো কেউ বলেনি। আপনি একাই তাহলে বলুন, তাহলে আপনি একাই আপনি বলুন, আপনার গাল গল্প বলে যান।
দেশকে আরো যত বদনাম করার করে যান শুনছি। হ্যাঁ, আপনারা যে সমস্ত যুক্তি খাড়া করছেন, আমরা আমাদের যে যুক্তিটা আছে সেই যুক্তিটা আমরা বলছি যে অগ্নিবীরের নামে দেশের যুবকদের সার্কাসের আর্মড পুলিশ যে গুলি চালিয়েছিল তা সে তো পূর্ণ সময়ের পুলিশ ছিল। যখন এই আরে বাবা, আপনাদের সরকারের যে পুলিশ ফোর্স, আর্মড ফোর্স, তার তো পূর্ণ সময়ের পুলিশ ছিল। চিৎকার করছেন, আরে একটু ধৈর্য রাখুন। বৈষম্য বাবু আপনি বলুন, আনইন্টারাপ্টেড বলুন, 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড বলুন, আপনার সময় বেঁধে দিচ্ছে, কেউ কথা বলবে না, বলুন। কিন্তু এটা আপনি কিভাবে সাইকিয়াট্রি, সাইকোলজি, অবসাদ, হতাশা এইসব নিয়ে আসছেন আপনি? একটা ন্যাশনাল ক্রাইসিস হয়েছে জাপানে, সেখানে আপনারা এরকম তত্ত্ব নিয়ে চলে আসছেন? নিশ্চিত খালি মাথা শয়তানের বাসা, আইডল ব্রেন ইজ ডেভিল ওয়ার্কশপ। এবং আপনি জেনে রাখুন যে জাপানের যে ইয়ামাগামি ক্ষেত্রে দেখেছি, যিনি হস্তনির্মিত বন্দুক তৈরি করেছিলেন এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক, তাকে একজনকে হত্যা করেছেন পেছন থেকে গুলি করে। এবং এটাকে জন্য সারা পৃথিবীর মানুষ এই ঘটনাকে নিন্দা করছে, আমরা এই ঘটনাকে নিন্দা করছি এবং আমরা বলছি অগ্নিবীর করে দেশের যুবকদেরকে হতাশার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাদেরকে একটা যে কাজ করার কথা বলা হচ্ছে তাদেরও কিন্তু এই 3 বছর, ইনি 3 বছর আর্মিতে ছিলেন, এদের ক্ষেত্রেও 4 বছর। সজল ঘোষ যে যুক্তিটা, বৈশানর বাবু যে যুক্তিটা দিচ্ছেন, সজল ঘোষ এই যুক্তিটা ধোপে থেকে, সজল ঘোষ এই ধরনের যুক্তি কি ধোপে থেকে? আমি একটা ছোট্ট 2 লাইনের একটা গল্প বলি। একটা স্কুলে না ইন্সপেক্টর এসছে, বুঝলেন, বলছেন ইন্সপেক্টর বলছেন যে এখান থেকে, সেরকম ভাবে আমি জাপান ধরে দিচ্ছি, ধরুন বলছেন যে এখান থেকে জাপানের দূরত্ব 20,000 কিলোমিটার, আমার বয়স কত? তো ছাত্রটা একটু মাথা চুলকে বলল 54। তো ইন্সপেক্টর বলছেন বাহ, তুই তো ঠিক বলেছিস, কি করে বললি? বলল স্যার, আমার পাড়ায় একটা হাফ পাগল আছে, তার বয়স 27, আর আপনি ফুল পাগল, তাই আমি ধরে নিলাম আপনার বয়স 54। তাই আমার ধারণা এই 54-55 বছর বয়সী কোনো ফুল পাগলের এটা হচ্ছে কীর্তিকলাপ, হয় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র, যাতে দেশ বিরোধী, যেটা শঙ্খ বলল, যে সন্দেহ করা হচ্ছে ইন্টারন্যাশনালি, যেটা ভাবা হচ্ছে যে এর পেছনে চীনের হাত থাকতে পারে। ঠিক সেই রকম ভাবে আমার মনে হয় এই যে ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে, শুধু তৃণমূলকে দায়ী করলে হবে না, এটা কংগ্রেসেরও কেউ কেউ টুইট করেছেন। তো এটা একটা মিলিত শক্তি। আপনারা ভাবছেন সব শিয়ালের একইরা, তা নয়। এটা কংগ্রেসের সাথে নিশ্চয়ই কোথাও দেখা যাবে যে চায়নার কোনো লিঙ্ক হয়েছে, হতে পারে যে বড় অভিযোগ করা হচ্ছে। আপনারা কি চায়নার ইনস্ট্রাকশনে এই ধরনের লেখালেখি করছেন? একটা সময় সিপিআই কে বলা হতো চীনের একদম সরাসরি ফোন পে, চীনের টেলিগ্রাম পে লেখালেখি করা হতো নিজেদের খবরের কাগজে। আপনাদের কি এরকম কিছু হচ্ছে? বড় অভিযোগ করা হচ্ছে। আপনারা আর কত এত লোক হাসিয়ানোর কোনো মানে হয় না। আপনাদের কাগজটা পড়ার সকালবেলা লোকে লাফিং ক্লাবে যাচ্ছে না, লোকে আপনাদের কাগজ দিচ্ছে, পড়ছে আর লাফিং ক্লাবের কাজ হয়ে যাচ্ছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার জন্য তো এক লাইনের শোকবার্তায় কিছু লেখেননি কাগজে। কাগজে তো এক লাইনের শোক প্রকাশ ঘটেছে। জাপানে এরকম ঘটনা আগেও ঘটেছে। আমি আপনার কাছে জানতে চাই, সদবন্দিয়ান তারা যে খুন করেছিলেন প্রধানমন্ত্রীকে, তারা কিসের জন্য বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন? আসলে যারা লিখেছেন তাদের রাজনৈতিক মনোবাঞ্ছাটি পূর্ণ হচ্ছে না, তারা হতাশায় ভুগছেন। সেই হতাশার বহিঃপ্রকাশ এই একটা প্রশ্ন আছে, আমি জানতে চাই, মনীষ গুপ্তকে তো আপনারা এমপি করেছিলেন। ও বৈশাখ চট্টোপাধ্যায়, আপনারা তো মনীষ গুপ্তকে এমপি করেছিলেন। উনি তো ফুল টাইম আর্মি ছিলেন না, উনি তো পার্ট টাইম আর্মি ছিলেন। আর্মি থেকে বেরিয়ে যাওয়ার পর চাকরি দিয়ে আইএএস হয়েছিলেন, তারপর 21শে জুলাইয়ের জন্য দায়ী ছিলেন। তারপরেও তাকে তুলে নিয়ে আপনারা বসিয়ে দিয়েছিলেন এমপি করে, তাকে মাথায় তুলে নেচেছেন। আপনারা আবার বড় বড় কথা বলছেন, আপনারা অগ্নিবীরদের সরাসরি সমালোচনা করছেন। আপনারা বলছেন যে আর্মি থেকে বেরোলে লোকে খারাপ তুলনা করছেন। কেন মনীষ গুপ্তকে জায়গা দিয়েছিলেন? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস একজন আইএএস পরীক্ষায় কোয়ালিফাই করে এই অগ্নিবীর, উনি কি অগ্নিবীর?
না না না, অগ্নিবীর উনি তখন ছিল না। কাজ করতেন তো। বৈশাখ চট্টোপাধ্যায় তখন অগ্নিবীর ছিল না। তাদের মধ্যে থেকে অনেকে IAS এ যেতে পারে। তাদের মধ্যে থেকে অনেকে IAS এ যেতে পারে। আমার একটা প্রশ্ন, বেশ, এক এক করে আমি মণিশঙ্কর তোমার কাছে আসছি। মণিশঙ্কর শুনে নাও কিসের হতাশা, এত 8 লক্ষ আবার এটাই বক্তব্য, এই 8 লাখ মানুষ যদি এটা পড়ার পর হতাশাগ্রস্ত হয়ে তারা যদি বন্দুক হাতে রিভল্ট করতে নেমে পড়ে, যে 8 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছে অগ্নিবীরে, আসলে সেই আমি মানুষগুলো মনে যদি বলি এই যে হতাশাগ্রস্ত আমি হয়ে পড়ে। ওনাদের দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। সজল বাবু কথায় কথায় যে কথা আসছে আজকে, আমি বলিনি 1 মিনিট। বিষয়টা হলো যে আজকে শিনজো আবের মৃত্যুর কারণ হিসাবে যেভাবে বেকারত্বের সমস্যা এবং প্রশিক্ষণপ্রাপ্ত 3 বছরের স্বল্পমেয়াদী অগ্নিপথ প্রকল্পে যেভাবে আমাদের দেশে যে জাপানের জাপানের বেকারত্ব সমস্যা নিয়ে তুমি কথা বলছো। না বলতে দিতে হবে। 4 বছরের যে প্রকল্প আমাদের এখানে চালু করা হচ্ছে অগ্নিপথের নামে, এই 4 বছর পরে যে সমস্ত যুবকরা আমাকে একটু বলতে বেকার হয়ে যাবেন, কোথায় বেকার হয়ে যাবেন? যারা বেকার হয় বলেনি। ফালতু কথা বলছেন। আমার কথার কোথায় মাথায় বলছেন বেকার হয়ে যাবেন? আচ্ছা, বেকার হয়ে যাবে কি? সিভিক পুলিশের সবাইকে বেকার হয়ে যাবে। শুনে নাও 30 সেকেন্ড নাও আনইন্টারাপ্টেড, তারপরে এক এক করে বিজেপি থেকে পাল্টা নেব। আজকে সজলবাবু যে কথা বললেন আমি যেটা উত্তর দিতে যাচ্ছিলাম, আজকে যখনই তারা বিপাকে পড়ে যান হঠাৎ করে পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে আসেন, হঠাৎ করে চীনের প্রসঙ্গ নিয়ে আসেন। এই চীনের প্রসঙ্গ আর পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে এসে ভারতবর্ষের মানুষের জাতীয়তাবাদের আবেগকে সুরসুরি দিয়ে দেন। আজকে কথাবার্তা হচ্ছে যেটা অগ্নিপথ প্রকল্প নিয়ে, অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে, সেখানে আবার চীন চলে এলো, পাকিস্তান চলে এলো। হ্যাঁ, চীন পাকিস্তান তো আসবে এই কারণেই, এই অগ্নিপথ প্রকল্পের মধ্য দিয়ে যে 4 বছরের স্বল্পমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত আপনি বেশ, আপনি বলেছেন আপনার 30 সেকেন্ড হয়েছে, আবার তুমি বলতে দেবো, আবার বলতে দেবো। সজল ঘোষকে 30 সেকেন্ড দিচ্ছি, শঙ্কুকে দিচ্ছি, এরপরে বৈশাখের বাবু রয়েছেন আমাদের সাথে, অরিন্দম গোস্বামী কংগ্রেসের মুখপাত্র এবং মোহাম্মদ সাফিউল্লাহ। মণিশঙ্কর হয়ে গেছে। সজল ঘোষ 30 সেকেন্ড। একজন সিভিক ভলেন্টিয়ার সারা জীবন চাকরি করে যে টাকাটা রোজগার করতে পারবেন না, 4 বছরে একজন অগ্নিবীর সেটা রোজগার করবেন। তাতে যদি অগ্নিবীরের মধ্যে হতাশা আসে, তো এই সিভিক ভলেন্টিয়ার গুলো তো আগামী দিন রিভোল্ট করে পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাতে না, ওরা তো 60 বছর রোজগার করবে। আমার বক্তব্য হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার যা রোজগার করবে সারা জীবনে, 4 বছরের অগ্নিবীর তার থেকে বেশি বৈশাখ চট্টোপাধ্যায়ের কাছে এই প্রশ্নের উত্তর বৈশাখ চট্টোপাধ্যায়ের কাছে নেবো 30 সেকেন্ডে। বৈশাখ বাবু প্রথম থেকে ফিয়ার সাইকোসিস তৈরি করছেন কেন? 4 বছরের হতে পারে। 30 সেকেন্ড। আরে চাকরি ছেড়ে দিন না, রোজগার বল উত্তর দিন। একটা চাকরি 4 বছরের করে হতে পারে। যুবকদের সঙ্গে প্রতারণা করছেন নরেন্দ্র মোদী সরকার, এই কথা জেনে রাখুন। এতে যারা যুবকরা চাকরিতে যাবে 4 বছর পর বেকার হয়ে যাবে, তাদেরকে সামরিক শিক্ষার নামে যেটা দেয়া হবে, এই জাপানের ঘটনা যেটা ঘটেছে, এরকম ধরনের ঘটনা আশঙ্কা প্রকাশ। আরে বৈশাখের বাবু, এটা তো সরাসরি আপনি তো ভয় পাইয়ে দিচ্ছেন সরাসরি। এরপরে উগান্ডাতে কিছু হলে, শঙ্কুরাজ পান্ডা 30 সেকেন্ড, উগান্ডাতে কিছু হলে, এরপরে মরিশাসে কিছু হলে, এই যে শ্রীলঙ্কাতে হয়েছে, এই যে রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কায় হয়েছে, এটা তো একটা হতাশ যুবক। আরে সাইকোলজি ভারতবর্ষের শঙ্কুরাজ পান্ডা 30 সেকেন্ড। শঙ্কুরাজ পান্ডা 30 সেকেন্ড না। মণিশঙ্কর আচ্ছা, আমি মণিশঙ্কর একটু থামাচ্ছি। মণিশঙ্কর তোমার যদি বড় পথসভার যে বিশাল বক্তব্য সেটা যদি শেষ হয়ে যায়, আমি দয়া করে আমি সঞ্চালক হিসেবে অনুরোধ করছি 30 সেকেন্ড বলতে বেশি সময় দেবেন, আমাদের সময় দেবেন না। আচ্ছা ঠিক আছে, চলো আগামী 2 মিনিট তুমি আমার সাথে কথা বলো। মণিশঙ্কর, তুমি আগামী 2 মিনিট আমার সাথে কথা বলো। তুমি আগে বলো যে তুমি সাইকোলজি স্টুডেন্ট। আমি বাংলার স্টুডেন্ট, আমি সাইকোলজি পড়ি। তুমি সাইকিয়াট্রিস্ট?
আজকে তোমাদের সজলবাবু আপনাকে বেশি কথা বলতে দিচ্ছি আমি তো নরেন্দ্র মোদী এবং তার মুখপাত্র। এই দেখো আবার প্রধানমন্ত্রী তুমি একজন দায়িত্বশীল রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে তুমি আবার সাইকোসিস তৈরি আচ্ছা করছে। ফিয়ার সাইকোসিস তৈরি করছে। নরেন্দ্র মোদী ফিয়ার শুনে নাও সাইকোসিস তৈরি করছে। শুনে নাও তারা হতাশায় ভুগছে শুনে ভারতবর্ষের নাও। কোটি কোটি যুবক। আরে আয়নার সাথে কথা বলছো না, তুমি শুনে তো নাও প্রশ্নটা। প্রশ্নটা শুনে নাও। তারা বছরে একটা একবার বললাম প্রশ্নটা শুনে নাও, দুবার বললাম প্রশ্নটা শুনে নাও। মণিশঙ্কর শুনে নাও প্রশ্নটা, এরপরে লোকে আবার তোমাকে নিয়ে কিছু অন্য কিছু ভাববে। তুমি প্রশ্নও শোনো না, উত্তরটা তো প্রশ্ন শুনলে দেবে। আমাকে নিয়ে ঠিকই ভাববে, আপনারা ভুল ভাবছেন। তুমি প্রশ্নটা শুনে নাও। এই যে জাপানে যে জিনিসটা হচ্ছে, জাপানের বেকারত্ব নিয়ে তুমি হঠাৎ করে কথা বলছিলে। জাপানের বেকারত্ব, জাপান টেকনোলজিক্যালি যে জায়গায় নিয়ে গেছে। আপনি এই যে আমার কথাটার ভুল ব্যাখ্যা করলেন। আমি বলি ঠিক ব্যাখ্যাটা তুমি করো। কিন্তু জাপানে এই যে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী যারা 3 কোথায় প্রশিক্ষণ পেয়েছে, 3 বছর কোথায় প্রশিক্ষণ, যারা কাজ করেছে ওখানে সেনাবাহিনী প্রশিক্ষণ বলো না। তারপরে প্রশিক্ষণটা কোথায় পেয়েছে? শিনজো আবে ওখানে জাপানের যে 4 বছরের ঠিক কিসের প্রশিক্ষণ পেয়েছে? জাপানের যে স্বল্পমেয়াদী যে সেনা ব্যবস্থা, সেটা আমাদের দেশে নেই। আমাদের দেশে তো অগ্নিপথের মধ্য দিয়ে সেটা চালু করা হচ্ছে। তার আগে শর্ট টার্ম সার্ভিস ছিল না, সেটা 10 বছরের, এবং তাদের পরে কিন্তু তাদের পেনশন আছে। জানে না, কিছু জানে না বলছে। দেখুন দুটো স্কিমে আমি আবার তোমাকে মণিশঙ্কর তোমাকে আমি 30 সেকেন্ড দিচ্ছি। আর ইন্টারাপ্টে 30 সেকেন্ড, তারপরে আমি প্রশ্নের কাছে যাব। 30 সেকেন্ড বলে নাও তুমি, শেষ তোমার বক্তব্যটা বলে নাও, তারপরে আমি বাকিদের কাছে যাব। আরো অনেকে বসে আছে। দেখুন দুটো ভাবে এই মুহূর্তে ভারতবর্ষে সেনা নিয়োগ হয়। একটা হচ্ছে পার্মানেন্ট সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ তাদের 50 বছর পর্যন্ত, আর একটা 40 বছর, অর্থাৎ 10 টাইম 10 বছর। এই 10 বছরে বিভিন্ন সেনার 3-4টে অ্যাঙ্গেল আছে। প্রত্যেক সেনায় যে অল্প তাদের বয়স অনুযায়ী বিভিন্ন ডিফারেন্স আছে। উনি যদি এক গড় করে ফেলেন তাহলে ভুল জানেন। যেখানে 10 বছর, অর্থাৎ এই যে আপনি যারা শর্ট টার্ম সার্ভিসের কথা বলছেন, সেখানে কিন্তু সর্বনিম্ন 10 বছর, এবং 10 বছর মানে 5 বছর হওয়ার পর থেকে 5 বছর যে চাকরি হয়ে যাবে তার সেটা পেনশনের আওতায় চলে আসে। সেই জন্য যেটা 10 বছরের যে নিয়োগটা হয় এখানে সেনায়, সেটা কিন্তু পেনশনের আওতায়। এবার তুমি থামো, এবার তুমি প্লিজ থামো। এবার আমি শঙ্কুদেব পান্ডার কাছে যাচ্ছি, 30 সেকেন্ড, বাকিরাও এবার আছে, এক এক করে যাবো তাদের কাছে। শঙ্কুদেব পান্ডা, কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কোনো ন্যারেটিভ আছে? হঠাৎ করে এরকম একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসার মানেটা কি? দেখুন, উনি বলেছিলেন যে জিহাদ ঘোষণা করবেন 21শে জুলাই। আমার মনে হয় জিহাদের এটা প্রি এস্টাবলিশমেন্ট হচ্ছে, প্রথম থেকে শুরু হচ্ছে জিহাদ। কার বিরুদ্ধে জিহাদ, কেন করতে চাইছেন? আজকে যে খবর মুখপত্রে বেরিয়েছে, সেই খবরে আজকে সারা দেশে আমরা শোক দিবস পালন করছি। একজন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের একজন ভারত বন্ধু রাষ্ট্রের সর্বময় কর্তা, তিনি মারা গেছেন, আমরা শোক দিবস পালন করছি। তাতে এই ধরনের উস্কানির মানে কি? দেশের মধ্যে মনে রাখবেন একটা জিনিস চিরকাল, দেশের মধ্যে শত্রুরাই সব থেকে বেশি বিপদ ডেকে আনে দেশের জন্য। এটা চিরকালের ইতিহাস, আমরা পড়েছি। বিভীষণকে আপনি যেভাবেই দেখুন না কেন, এরা মাঝে মধ্যে মির্জাফর বলে চিৎকার করেন না কেন, ভেতরের শত্রুতা দেশের জন্য অনেক ক্ষতিকারক। এরা মানুষের মনোবল ভেঙে দিচ্ছে। আমি এক লাইনে শেষ করব। তোমরা দুজনেই আছো, শঙ্কুদেব পান্ডা, মণিশঙ্কর মল্ল দুজনেই আছো। যে এখান থেকে 25% সেনাতে ডিরেক্টলি অ্যাবজর্বেশন হবে, তারা চাকরি পাবেন। বাকিদের অন্যান্য ফোর্সে নেওয়া হবে। বাকি 15টা অর্গানাইজেশন তারা জানিয়েছে তাদেরকে নেওয়া হবে। ভাই তোমার সিভিক পুলিশ কি করবে? তোমার সিভিক পুলিশরা কি করবে? উনি বললেন জিহাদের কথা। শঙ্কুদেব দুজন হয়ে গেছে, দুজনের হয়ে গেছে। জিহাদের কথা কিসের জিহাদ? বলেছেন জিহাদের কথা কিসের জিহাদ? ভারতবর্ষের সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িক হয়ে গেছে। শঙ্কুদেব পান্ডা হয়ে গেছে, আপনারা থামুন। সজল ঘোষ 30 সেকেন্ড নিন, তারপরে আমি কংগ্রেস এবং বামের কাছে যাব। আমি একটা কথা বলি, প্রায় 8 লাখ লোক অ্যাপ্লাই করেছে ভারতবর্ষের মধ্যে, এটা রেকর্ড। এটা দেখে ওনারা ডিপ্রেসড, হতাশায় এসে গেছেন। 25% মানে কি? সেনার সংখ্যা কমে যাচ্ছে। আরে যারা অ্যাপ্লাই করে সবাই চাকরি পায় নাকি? কিন্তু এখানে যারা জয়েন করবে, 8 লাখ মানুষের মধ্যে যারা জয়েন করবে তারা 4 বছর চাকরি পাবে, বাকিরা সেনায় যাবে। শর্ট টার্ম পুরোটা নয়। এই 75% যারা এমনি ডাইরেক্ট হতো অ্যাপ্লিকেশন করে, যারা চাকরি পেত, তারা কি দাঁড়ান এক মিনিট একটু বলে নিতে দিন। যারা ডাইরেক্ট অ্যাপ্লাই করে চাকরি পেত, তারা কি যতজন যেত সবাই চাকরি পেত? এটা মানুষকে ভুল ন্যারেটিভ দেওয়া হচ্ছে। আসলে একটু আগে বৈশাদা বলেছে খালি মাথা শয়তানের বাসা। এদের মাথাটা পুরো খালি হয়ে গেছে, মগজাস্ত্র পুরো ধোলাই হয়ে গেছে।
এদের মাথাটা পুরোই না, না, আচ্ছা, আমি এই যে- কংগ্রেসের কাছে এই যে যাই। পাক কংগ্রেস কি- সার্কাসের চলুন কংগ্রেস কি যায়? যে ইনসিডেন্টটা করলো তিনি তো পার্ট টাইম পুলিশের লোক ছিলেন না না, না এগুলো তিনি তো ফুল টাইম ছিলেন। অবশ্যই তাহলে ফুল টাইম ইনসিডেন্ট হতেই পারে, পৃথিবীর সেই ইতিহাসে ইনসিডেন্টকে জেনারেলাইজ করার কোনো মানে নেই। একদমই তাই। শঙ্কুদেব পান্ডা, মণিশঙ্কর, তোমার কাছে আসছি আমি। আরে আপনারা দেশের আসছি দুজনের কাছেই আসছি। আপনারা দেশের আসছি দুজনের কাছেই। মণিশঙ্কর এই মুহূর্তে আসছি। এইসব নোংরা পলিটিক্স করবেন না, পাহাড়ে আগুন লাগানোর চেষ্টা করবেন না, আপনারা সারা দেশে আগুন লাগিয়ে দেবেন। আপনি লেপচা ভাইদের অপমান করছেন। লেপচা সম্প্রদায়কে অপমান করছেন। বিরাট লেপচার লেপচারের জন্য দৌড়াও আমি দিয়ে একটা উঠেছে। মণিশঙ্কর শুনেনি। মণিশঙ্কর শঙ্কুরে দাঁড়া না, আপনারা অন্য প্রসঙ্গে যাচ্ছেন। আপনারা অন্য প্রসঙ্গে যাচ্ছেন। একটা প্রশ্ন ময়ূক, আমার একটা প্রশ্ন, ধরুন এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কোনো হতাশার বহিঃপ্রকাশ, আমি ধরলাম শর্ট টার্ম আর্মিতে ছিল বলে ঘটনার হতাশাটা ঘটেছে। যে ছেলেটা অভিষেককে স্টেজে উঠে এক থাপ্পড় মেরেছিল, সেই ছেলেটা আজকে মারা গেছে। কিভাবে মারা গেছে না গেছে আপনারা জানেন, আমরাও জানি। হ্যাঁ, সেই ছেলেটার কোন হতাশা থেকে করেছিল ভাই? আরে যে সেটা তো ছেলেটা আপনাদের স্টেজে এটা উঠে শুভেন্দু ওটা অধিকারী বেকার আন্দোলন হচ্ছে করেছে। হতাশা। আপনাদের এটা শুভেন্দু অধিকারী আন্দোলন করেছে। ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কংগ্রেসে অরিন্দম গোস্বামীর কাছে যাব। আমি কংগ্রেসে অরিন্দম গোস্বামীর কাছে যাব। আমি স্টুডিওতে যারা রয়েছে তাদেরকে বলবো। বেশ, অরিন্দম ডিবেটে এসো। অরিন্দম, তোমরা কি মনে করছো? প্রথমত তৃণমূল কংগ্রেসের এই যে হেডলাইন, সেই হেডলাইন নিয়ে তোমরাও কি একমত? দেখো, তৃণমূল আজকে বলেছে যেদিন থেকে এই প্রকল্প ঘোষণা হয়েছে আমরা সেদিন থেকে আশঙ্কা প্রকাশ করছিলাম যে এরকম কিছু তোমরা কি হতে এটাও পারে। জানতে? দেখো, অরিন্দম আজকের এইটা সাবজেক্টটা নিয়ে অগ্নিবীর শুধু নয়। অরিন্দম তুমি একটা সেন্সিবল ছেলে, আজকের সাবজেক্টটা অগ্নিবীর শুধু নয়। তোমরা কি এটাও জানতে যে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি গুলিবিদ্ধ হবেন? কবে থেকে জানতে? আমরা কি করে জানবো? আমরা তো জ্যোতিষী নই। দেখো, আমরা শুধু আশঙ্কা প্রকাশ করেছিলাম। এবং তারপরে তৃণমূল কংগ্রেসের যে হেডলাইন, সেইটা তোমরা বিশ্বাস করো কি করো না অরিন্দম? আমি তো কংগ্রেস পার্টি করি। তৃণমূলের পেপারে কি লেখা হলো আমি সেটা পড়ি না। আমি শুধু তোমাকে এইটুকু বলে দিচ্ছি না, আমি পড়ে শোনাচ্ছি। তৃণমূল কংগ্রেসের মুখপত্রতে আজকে বেরিয়েছে যে শিনজো আবের হত্যার কারণে, শিনজো আবের খুনে অগ্নিপথের ছায়া। অগ্নিপথেও যেরকম শর্ট টার্ম সার্ভিসের যারা ছেলে মেয়েকে নেওয়া হবে, ঠিক সেরকমভাবে শিনজো আবেকে যে গুলি করেছে সেও একজন শর্ট টার্ম সার্ভিস অফিসার ছিল এবং সে কারণে হতাশা থেকে সে চাকরি পায়নি, শিনজো আবেকে গুলি করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি। এবার আমাকে একটু বলতে দাও যে ঘটনা হচ্ছে এই আশঙ্কা আমাদের রয়েছে, আর এটা আমরা প্রথম দিন থেকে বলছি। দেখো, এক তো হতাশ, এটা কি ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশনের পর যারা দিল্লি পুলিশের অফিসিয়ালি স্টাফ ছিলেন তারা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিলেন। ভাই, সেটা তার পেছনে কি তোমরা আগে থেকে ভেবে রেখেছিলে? ছায়া ছিল? কিভাবে ব্যাখ্যা করবে? তুমি কংগ্রেস রিপ্রেজেন্ট করছো? থাকাকালীনও বা অন্য কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি ভারতবর্ষে একই জিনিস ঘটে সেটাও একইভাবে দুঃখজনক। আমাদের বক্তব্যটাই একই জায়গায় যে যেই জিনিসটা জাপানের সাথে হয়েছে সেই জিনিসটা যেন ভারতের সাথে না হয়। এই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন ভারতবর্ষের ভবিষ্যতে না দেখা যায়। সেটা তো তোমরা বলছো না। তোমরা তো নির্দিষ্ট আর্মির একটা প্রকল্পের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছো। তোমরা তো সেটা বলছো না। তোমরা বলছো না যে সিস্টেম ফুলপ্রুফ হওয়া উচিত। একদম নয়, একদম বিজেপির বিরোধিতা করেনি। এখানে তোমরা অগ্নিপথের বিরোধিতা করছো। তোমরা আমাদের বিরোধিতা করো, দেশের বিরোধিতা করো, আমাদের বিরোধিতা করো, দেশের বিরোধিতা করা যাবে না। আমাদের বিরোধিতা করো, শঙ্কু প্লিজ, মণিশঙ্কর, আমি অরিন্দমের কাছে যাবো। আমি প্রত্যেকে আমি আসছি প্রত্যেককে 30 সেকেন্ড দেবো 30 সেকেন্ড দেবো। আমি অরিন্দমের কাছে আর কি শঙ্কু আসছি, তোমার কাছে আসছি। আমি অরিন্দমের কাছে যেতে চাই। অরিন্দম, সবচেয়ে বড় কথা, অরিন্দম তুমি যদি আমাকে শুনতে পাও, অরিন্দম তুমি আমার একটা প্রশ্ন আছে। আমি শুনতে পাচ্ছি। তুমি জাপানের কথা বললে, তুমি বললে ভারতেও যাতে এরকম না হয়। অরিন্দম, তুমি এমন একটা দলকে রিপ্রেজেন্ট করো যে দলটার সদস্য ছিল রাজীব গান্ধী। ধানু কি কোনো হতাশা থেকে রাজীব গান্ধীকে
সেই সময় অ্যাসাসিনেট করেছিল, মানব বোমা হয়ে উড়ে গেছিল। কি বলছো অরিন্দম? রাজনীতিতে সজল ঘোষের নেতা নরেন্দ্র মোদী, শঙ্কুদেবের নেতা অমিত শাহকে তোমাদের ঘেন্না করতে পারো, তাই বলে দেশ সর্বোপরি কোনো আপোষ নয় স্ট্যান্ড থেকে তোমরা সরে যাবে? 100 বছর ধরে তোমরা সর্বোপরি কোনো আপোষ নয়, আমরা এই নিয়ে কোনো সমঝোতা রাজীব গান্ধীকে যে অ্যাসাসিনেট করেছিল, রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল ভানু, সে কি কোনো হতাশা থেকে করেছিল? নয়, এইটা ক্লিয়ার করে দিচ্ছি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। বিরোধিতা করা মানে শারীরিকভাবে দেশের বিরোধিতা করা নয়। আজকে ওদের কাগজে বেরিয়েছে তাকে সমর্থন করছেন না, বিরোধিতা করছেন। ওয়েপন ট্রেনিং নেওয়া একজন, সে যখন 4 বছর বাদে বেকার হয়ে যাচ্ছে, সে হতাশাগ্রস্ত ভাবেই হোক বা বেকারত্বের জ্বালার থেকেই হোক। আচ্ছা, সজল ঘোষ 30 সেকেন্ডে সত্যি কি বেকার হচ্ছে? অরিন্দম আমি আগে বলেছি, আবারও বলছি, যারা অ্যাপ্লাই করে সবাই চাকরি পায় না। এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের একটা বিরাট অংশ 4 বছরের কাজ পাবে, তারপরে 25% চাকরি পাবে। মাইন্ড ইট, দিস ইজ নট আ শর্ট টার্ম প্রজেক্ট, এটা ইট ইজ আ গেটওয়ে, ইট ইজ আ গেটওয়ে। আপনাকে একটা সহজ কথা বলছি, দাঁড়ান ভাই, দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনারা একটা কথা বলুন। আমি আপনার কাছে একটা কথা পরিষ্কার জানতে চেয়েছিলাম, আপনি এই প্রতিবেদনকে সমর্থন করছেন না সমর্থন করছেন না? আপনি সেই কথা না বলে গোল গোল কথা বলে যাচ্ছেন। দেখুন, এটা যেটা হচ্ছে, এটা আগুন নিয়ে ফেলছেন। 8 লক্ষ মানুষ, 8 লক্ষ বেকার ছেলে তারা অ্যাপ্লাই করেছে, এবার তারা যদি ঘুরে দাঁড়ায়, আমি সফিউল্লাহর কাছে যাচ্ছি। সফিউল্লাহ আরএসপি নেতা সফিউল্লাহ, তুমি কি মনে করো এই যে প্রতিবেদন, দায়িত্ব জ্ঞানহীন প্রতিবেদন তৃণমূল কংগ্রেসের? দেখো, একদম প্রথমত হচ্ছে কি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মারা গেছে দুষ্কৃতীদের গুলিতে। বহু দুঃখজনক ঘটনা, কারণ শিনজো অ্যাবে দীর্ঘদিনের জাপানের প্রধানমন্ত্রী, এবং সেইটাকে কেন্দ্র করে জাগো বাংলাতে যে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্ট আমি খুব বেশি পড়িনি। তবে এটুকু বলতে পারি যে সে দেশের প্রধানমন্ত্রী কিভাবে মারা গেছে সেটার সঙ্গে অগ্নিপথের কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, সর্বপ্রথম আমি এখানে শঙ্কুদা এবং সজলদা দুজনকেই বলবো যে দেশের সরকারের যদি কোনো নীতির বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা নয়। আমরা একদম প্রথম দিন থেকে অগ্নিপথে যেদিন থেকে প্রজেক্টটা চালু করবার ঘোষণা করেছে, আমরা বলেছি যে একই কাজে সম কাজে সম বেতন নয় কেন? আপনাদের কে আপনাদের বলছে, আপনারা টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করতেই পারেন, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সরাসরি বিরোধিতা করতে গিয়ে দেশের বিরুদ্ধে কমিউনিকেশন দিচ্ছেন টু দ্য পাবলিক। প্রথম কথা হচ্ছে, আমার বিরুদ্ধে এক মিনিট, তুমি ছবি করলে আমার একটা কথা শোনো, আমার একটা লাইন শোনো ভাই, আমার একটা লাইন শোনো। 25%, আমি একটা লাইন শোনো, আমার একটা লাইন শোনো। 25% সংখ্যাটা যে কোনো কিছু হতে পারে, তাতে আর্মি নিয়োগ তো কমছে না, তাতে তো আর্মি নিয়োগ কমছে না, উল্টে 75%। বৈশানুর বাবু কিছু বলছেন, বৈশানুর বাবু কি বলছেন? আরে এইভাবে 75% কেন বাদ চলে যাবে? সফিউল্লাহ আমি তোমার কাছে আসছি। সজলদা, বৈশানুর বাবু কিছু বলছেন, শুনেনি। বৈশানুর বাবু কি বলছেন? রাজ্যে সিভিক পুলিশ নিয়োগ করেছে। বৈশানুর বাবু, আমি একটা কথা বলছি, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবার প্রতিশ্রুতি এই মিথ্যে কথাগুলো আবার চিৎকার করতে আরম্ভ করলো। এবার আপনাকে বলছি, জেহাদ কথাটার মানে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ওনারা বলছেন ভারতবর্ষের বিরোধী। স্বাধীনতার সময় ছিল না, বিজেপি তো ব্রিটিশের দালাল। আচ্ছা শুনুন না, আমরা ব্রিটিশের দালাল, আমরা জিহাদি। আজকে আমরা ব্রিটিশ নেই, আমরা ব্রিটিশের দালাল, আমরা জিহাদি। তোমরা জিহাদি, আমরা বলছি তোমরা জিহাদি, মেনে নিচ্ছি তো, তোমরা বিরাট জিহাদি। চাকরি দিতে পারলে না, না পয়সা আমি এক এক করে সবাই একসাথে বললে কোনো কথা শোনা যায় না। আমি আবার অনুরোধ করছি এক এক করে। বৈশানুর বাবু হয়ে গেছে, আমি শঙ্কুদেব পান্ডার কাছে 30 সেকেন্ড যাবো এক এক করে। ধন্যবাদ। দেখুন, এই প্রকল্পের সব থেকে বিউটিটা কেউ টার্গেট করছেন না,
প্রতি বছর যে প্রথম ব্যাচ বেরোবে তার 25% সেনায় অ্যাবজর্ব হবে, বাকি 75% তো এই দেশেই থাকবে। দেখুন, আমি জাপানের আর্মির ট্রেনিংয়ের উপর বিশ্বাস না রাখতে পারি, কিন্তু আমি আমার দেশের আর্মির ট্রেনিংয়ের উপর বিশ্বাস রাখি। এই ভারতে যারা আর্মির ট্রেনিং নেবে তাদের চরিত্র, তাদের অবস্থান, তাদের পজিশন যথেষ্ট ভালো জায়গায় যাবে। তারা দেশের জন্য আগামী দিনে ডেডিকেটেডলি কাজ করবেন। আপনাদের দেশের যুবকদের উপর ভরসা নেই, দেশের মানুষের উপর ভরসা নেই, দেশের ট্রেনিং সিস্টেমের উপর ভরসা নেই। এটাই তো দেশদ্রোহিতা, এটাই তো দেশের বিরুদ্ধে কথা বলা, এটাই তো করছেন আপনারা। আপনারা বিজেপি কে আপনি ভাই আমাকে দোষারোপ করুন, কিন্তু দেশকে দোষারোপ করবেন না প্লিজ, ফর গডস সেক। বৈষ্ণব বাবু কি বলবেন? দেশকে দোষারোপ করবেন না, দেশের পলিসিকে দোষারোপ করবেন না। একটা দল মিথ্যের উপর ভিত্তি করে বারে বারে মানুষকে বিভ্রান্তের পথে ঠেলে দিয়েছে। কালো টাকা উদ্ধার করবো, সন্ত্রাসবাদ শেষ করবে। এবার তো সূর্য কেন আলোচনা করবে? বেকার সংখ্যা হয়ে গেছে। রুটি কাবড়া মাখানের কথা বলুন, রুটি কাবড়া মাখান কি হলো? কে বলছে? এসএসসি ছেলেদের সামনে গিয়ে সব ডায়লগ দিন না। ধর্মতলায় যারা চাকরি সজল বাবু, সজল বাবু, আবার একসাথে বললে শোনা যাবে না, একসাথে বললে শোনা যাবে না। আমি রুটি আর আমি রুটি আর মোকানটা নিয়েই বলি আপাতত। আপনি তুলেছেন কথাটা, মোকান দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর নাম লাগাচ্ছেন আপনারা। যেই দেখেছেন বাইরে থেকে ভিজিলেন্স আসছে, পাল্টাচ্ছেন কি রুটি কাবড়া মোকানের কথা। আমরা জানতাম রেশন দেয় দিদি, যেই কেন্দ্রীয় সরকার বলেছে ফ্রি রেশন এবার বন্ধ হবে, দিদি দাদা সবাই কাঁদতে শুরু করেছে। তবে আমরা জানতে পারলাম রুটিটা দেয় হচ্ছে মোদি। এই হচ্ছে আপনার রুটি কাবড়া। বৈষ্ণব বাবু ডিবেটে আসুন। হ্যাঁ, আপনি আসছি আপনার কাছে মণিশঙ্কর। বৈষ্ণব বাবু আর সজল ঘোষ, কি বলছে সজল? আমি তোমার কাছে আসছি। সজল ঘোষ, সজল ঘোষ আর বৈষ্ণব বাবু, সজল ঘোষ আর বৈষ্ণব বাবু ডিবেট। মণিশঙ্কর তুমি নেই এখন, তোমার সাউন্ড শোনা যাচ্ছে না, বলে নিক দুজনে। মণিশঙ্কর আগে বৈষ্ণব বাবু বলছে। টাকা নয়, এদের ডাক্তার দেখানো উচিত। মণিশঙ্কর শোনা যাচ্ছে না বৈষ্ণব বাবুর কথা। বেকারত্বের ইন্ডেক্সে ভারতবর্ষে আগের থেকে অনেক নিচে নেমে এসছে। আরে ভাই, ডাক্তার দেখানো উচিত। রিপোর্ট বলছে। আমি আরেকটা সিরিয়াস ব্যাপার ইন্ডিকেট করতে চাইবো। এই যে রিপোর্টটা বেরিয়েছে ময়ূক বাবু, আপনি জানবেন যে ডিপ্লোমেসি যে কোনো দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়, এবং যখন ডিপ্লোম্যাটদের অ্যাপয়েন্ট করা হয় বিভিন্ন দেশে তারা দায়িত্বে থাকেন, দেখবেন তারা সংবাদ মাধ্যম, লোকাল পলিটিক্স, লোকাল পলিটিশিয়ান, লোকাল ইনফ্লুয়েন্সার, লোকাল পার্টি, তাদের সাথে কমিউনিকেশন বাড়ায়। এই যে ধরনের কথাবার্তা এনারা বলছেন, আমার মনে হয় এইসব বিষয় নিয়ে এনআইএ তদন্ত করা উচিত। কোন বিষয় নিয়ে এনআইএ তদন্ত করে? এই যে ধরনের পাবলিকেশন বড় অভিযোগ করছে শঙ্কু, শুনেনি বড় অভিযোগ করছে শঙ্কু। আপনি সাংবাদিকতা করেন, আপনি জানেন টেলিভিশন চ্যানেল করতে হলে সরকারের অনুমোদন নিতে হয়। তার প্রথম ক্রাইটেরিয়া থাকে, যারা সাংবাদিক, যারা খবর কাগজ ছাপেন তারাও জানেন আরএনআই পারমিশন নিতে হয়। তাতে একটা ক্রাইটেরিয়া খুব কড়াভাবে পালন করা হয় যে এমন কিছু করা যাবে না যাতে দেশ এফেক্টেড হয়। এই ধরনের যে কমিউনিকেশন আসছে, সাধারণত ডিপ্লোমেসির ক্ষেত্রে বহু ডিপ্লোম্যাটরা এই ধরনের কমিউনিকেশন এস্টাবলিশ করবার বিভিন্ন দেশে চেষ্টা করেন, তার পেছনে বিদেশ পলিসি এফেক্টেড হওয়ার চান্সেস থেকে যায়। এই ধরনের কেসের ক্ষেত্রেও আমার মনে হয় যে অবিলম্বে এটা খতিয়ে দেখা দরকার যে কারোর ইনফ্লুয়েন্স আছে কিনা, কেউ ইনফ্লুয়েন্স হয়ে সব করছেন কিনা। বৈষ্ণব বাবু এর উত্তর দিন, তারপরে মণিশঙ্করের কাছে যাব। এক লাইনে শেষ করব। বৈষ্ণব বাবু উত্তর দিন। এক লাইনে শেষ করব। ভাই, তৃণমূল কংগ্রেসের এতজন এমপি আজকে রয়েছেন, তারা সরাসরি কেন্দ্রের কমিউনিকেশন করতে পারতেন, ইন্টারনালি জানাতে পারতেন সরকারকে। তারা প্রকাশ্যে ক্যাম্পেইন জেনারেট করছে, তারা পাবলিকলি সাবজেক্ট নিয়ে আসছে, যেটা অন্য দেশের ডিপ্লোমেসি। বৈষ্ণব বাবু বলুন কি করছেন কি বলছেন? বিজয় মালিয়ার সরকার। আরে আপনি তো বিজয় মালিয়ার বাইরে বেরোতে পারছেন না। নীরব মোদী, ললিত মোদীদের সরকার, কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে তারা দেশকে সর্বনাশ করেছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। লোকে ট্রেন লাইনের তলায় কাটা পড়ে মারা যাচ্ছে, কোভিডে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা। আজকে তারা এখানে বসে বেশ, বৈশাখের বাবু, আমি বৈশাখের বাবু আপনার কাছে যাচ্ছি। মণিশঙ্কর, তুমি অন্তত উত্তর দাও। মণিশঙ্কর, তুমি অন্তত উত্তর দাও। শঙ্কুদেব পান্ডা যে কথাগুলো বললো, দেখুন, তোমাদের যে আর্টিকেল সেটা কি দেশ বিরোধী আর্টিকেল? না না, দেখুন, একটা ঘটনার সঙ্গে আগামী দিন ভারতবর্ষে এই প্রকল্প যদি চালু হয়ে যায়, তার ফলে ওই জাপানে যে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বেকার যুবকদের বা ওই সমস্ত সেনা থেকে ফিরে আসা যুবকদের, না, আমাকে ঠান্ডা মাথায় বলো। মাঝখানে যখন একদম তোমাকেই জিজ্ঞেস করছি, আর কেউ বলবে না, শঙ্কুদেব, আমি সঞ্চালক হিসেবে জিজ্ঞেস করছি। শুনে নাও মণিশঙ্কর, শুনে নাও। তদন্ত করে ফেললেন। শঙ্কুদেব আসছি তোমার কাছে। শঙ্কুদেব চুপ করো। ওকে বলতে বলো। শঙ্কুদেব ঠিক আছে, শঙ্কুদেব ওকে বলতে দাও। শঙ্কুদেব ওকে বলতে দাও। কিন্তু গল্প বলে যাচ্ছে। আরেকটা ব্যাপার সজল বাবু বললেন, তোতা বাকি বলি দাঁড়াতে হবে, বসতে হবে না। যে বললে, আপনি তো বসে আছেন, বলে নাও প্লিজ। উনি বললেন যে 8 লক্ষ ছেলেরা অলরেডি সেনাতে, এই বিভিন্ন সেক্টরে, বায়ুসেনা হোক, আর্মিতে হোক বা নেভিতে হোক, অলরেডি অ্যাপ্লাই করেছে। এটা কিন্তু দেশের বেকারত্বের হার যে জায়গায় চলে গেছে, এটা কিন্তু ভালোবেসে নয়, আবেগ থেকে নয়। দেশের প্রতি আবেগের থেকে বড় কথা আজকে মজবুরি, এরা বাধ্য হয়ে অ্যাপ্লাই করছে। হাজার হাজার টাকা ধর্মতলায় বসে আছেন, আবার চালাতে হবে। আজকে আপনি চাকরি দিতে পারছেন না। আপনি কি চাকরি দিয়েছেন? রাজ্য সরকারে আছেন, বড় বড় ডায়লগ। আপনি কথা চালিয়ে চাকরি দিয়েছেন, ভারতবর্ষের ওটাকে চাকরি দিয়েছেন, ধর্মতলায় গিয়ে সব ডায়লগ দেবেন। সবথেকে বেশি দিন খেতে পায় না, রাস্তায় রেখে রেখে কর্মী চাকরি দিতে পারেন কি হবে? নিজের চাকরি হয়েছে, কর্মী চাকরি সেটিং এর চাকরি কি হবে? নিজেদের সেটিং এর চাকরি কি হবে? এখন চাকরি দিয়েছে পার্টি কি হবে? আপনি তো সেটিং এর চাকরি দিয়েছেন। আচ্ছা, সামনে গিয়ে বলুন না সব কথা। রেলের কর্মচারীদের কি হবে? এসবিআই কর্মচারীদের কি হবে? সামনে গিয়ে বলা কর্মচারীদের কি হবে? সেট করে চাকরি পেয়েছেন লক্ষ যুবক, তাদের কথা আপনি বলবেন না। বেশ, আমি প্রত্যেকের কাছে আছি। প্রতিক্রিয়াগুলো, রাজনৈতিক দলের প্রতিক্রিয়াগুলো কে কি বলছে একটু বলবেন। একটু জল খেয়ে নিন, একদম উত্তপ্ত, ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে গেছে। প্রতিক্রিয়াগুলো কে কি বলেছে সেগুলো একবার শুনিনি, তারপরে আবার আসছি প্রতিক্রিয়া, একবার দেখে নি। অগ্নিপথ বলে যে 3-4 বছরের চুক্তি সেনা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই 4 বছর পর তারা যখন বেরোবেন, নানা সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে কিছু ট্রেন্ড ইউথকে যদি ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায়, কর্মহীনতায়, তাহলে বহু অশুভ শক্তি তাদের বিপথে চালিত করতে পারে। এটা এক কথায় যুব সমাজের ভবিষ্যৎ, কর্মসংস্থান, বাস্তবতা তার বিরোধী। আমাদের সেনা তার পেশাদারিত্বটাকে কম্প্রোমাইজ করা হচ্ছে। এটা অনেকেই বলবেন, কেন্দ্রীয় সরকার যাদের দিয়ে পারবে বলাবে। ইদানিং দেখছি এখন শিল্পপতিরাও মাঝে মধ্যে বলছেন। তো শিল্পপতিরা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে যারা, তাদের কাজে লাগিয়েছেন কখনো? উচিত হয়ে গেল আগামী দিনে ভারতবর্ষের সিএপিএফ বলুন, আসাম রাইফেলস বলুন, বিভিন্ন পিএসইউ বলুন, সেখানে তাদের জন্য কর্মসংস্থান রিজার্ভ করা হয়েছে। একমাত্র করেনি পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান হয় না পরেশ অধিকারীর মেয়েদের ছাড়া। শঙ্কুদেব পান্ডা 30 সেকেন্ড না, প্রত্যেককে অনুরোধ করছি কেউ কারোর মধ্যে কথা বলবে না। খুব ইম্পর্টেন্ট একটা পার্টে চলে এসেছি আমরা। 30 সেকেন্ড করে নাও এবং প্রত্যেকে নিজের যুক্তি সাজাও। দেখুন, ইনারা বলছেন হতাশার কথা, যে রাজ্যের কলেজের মধ্যে আর্মস পাওয়া যায়, যে আর্মস এনারা আটকাতে পারেন না। আমরা ছবিতে দেখছি যে কলেজের মধ্যে আর্মস পাওয়া যাচ্ছে, সেখানে হতাশার কি যুক্তি আছে? যদি যুক্তি দিতেই হয়, ফুল টাইমের এদের পুলিশ অফিসার পার্ক সার্কাসে গুলি চালিয়ে দিলেন, লোকে মরে গেল, তার তো ভাই 4 বছরের চাকরি ছিল না, তাহলে সে করলো কেন? দেখুন, সমস্ত ব্যবস্থা ফুল প্রুফ করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর একটা শেষ লাইন বলবো, ভাই তৃণমূল কংগ্রেস এখানে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তাদের জানানোর অনেক রকম রাস্তা আছে, তাদের ইলেক্টেড এমপি আছেন, তারা এই সমস্ত বিদেশ নীতিতে ইন্টারনালি দেশকে জানাতে পারতেন, তা নয়, তারা পাবলিক ক্যাম্পেইন করছেন। এটা কি বিরোধীদের হাতে অস্ত্র? মণিশঙ্কর, বিরোধীদের, দেশের বিরোধীদের হাতে, তোমার বিরোধী না, দেশের বিরোধীদের হাতে কি তোমরা অস্ত্র তুলে দিচ্ছ না?
দেখুন, হতাশার কথা বলছো, কোথা থেকে কোথায়? দেখুন এই ঘটনাটাকে রিলেট করা হয়েছে। আগরতলার খাটের তলা এক তো করা যাবে না। আপনারা করছেন আগরতলার খাটের তলা, এখানে রিলেট করা হয়েছে দুটো বিষয়। 30 সেকেন্ড নাও, 30 সেকেন্ড নাও, 30 সেকেন্ড নাও। দুটো দেশের একই প্রেক্ষিতকে রিলেট করা হয়েছে। দাঁড়ান এক এক করে, এক এক করে, এই যে মাঝখানে ঢুকে যাচ্ছে এক এক করে। না বলো তুমি, 30 সেকেন্ড বলো। সেটা তো আপনার গোটা ভারতবর্ষে দেখতে এখনো কোনো অ্যাকশন হয়নি, বলে যান। এইবার দেখুন, উনি বারবার করে বলছেন পাক সার্কাসের যে চড়ুব লেপচার বক্তব্যের কথা বলছেন উনি বারবার। চড়ুব লেপচার কিন্তু পারিবারিক কারণে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন, তার কাছে ফুল টাইম চাকরি ছিল। পারিবারিক হয়েছে না না ঠিক আছে, হয়েছে তো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে জাপানের শিনজো আবে এই তেতসুয়া ইয়ামাগামি বলে যে 4 বছর চাকরি করবার পর তিনি বেকার হয়ে গেলেন, তিনি বারবার করে চিঠি দিয়েছেন, কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা চেয়েছেন। খুব ভালো, খুব ভালো। আমি প্রত্যেককে সোর্স কনফার্ম করেছেন, প্রত্যেককে একটু থামাচ্ছি, প্রত্যেককে একটু থামাচ্ছি, ঠিক আছে, হয়ে গেছে, শঙ্কুদেব মণিশঙ্কর হয়ে গেছে, শঙ্কুদেব মণিশঙ্কর হয়ে গেছে। আমি একবার সজলদা আসছি তোমার কাছেই আসছি। আমি অরিন্দমের কাছে যাবো, অরিন্দম গোস্বামী। আরে আমাকে একটু বলতে দিন না, আমার তো আমি 30 সেকেন্ড দিচ্ছি তোমাকে। কিন্তু কংগ্রেস দেখো, কংগ্রেস এবং লেফট দুজনেই আছে, তাদেরকে একবার আমি অরিন্দমকে একটা প্রশ্ন করছি। এই যে মণিশঙ্কর যে কথাগুলো বলছে, অবশ্যই আমাদের সময় আছে, অবশ্যই আমরা বলতে দেবো। অরিন্দম 30 সেকেন্ড নাও, কিন্তু বলো যেভাবে তৃণমূল কংগ্রেস যে লাইনটা নিয়েছে এবং ডিফেন্ড করছে, আর বিজেপি বলছে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, কোনটার দিকে তুমি, হুইচ সাইড আর ইউ অন? অরিন্দম 30 সেকেন্ড। দেখো, তৃণমূলের দিকে আলাদাভাবে থাকার কোনো মানেই হয় না। আমরা আমাদের লাইনে স্পষ্ট। বিজেপি যেই কথাটা বলছে যে আমাদের কথাগুলো নাকি দেশের জন্য থ্রেট, আমি তোমায় পরিষ্কার বলে দিতে চাই, আমরা এই কথাগুলো বলছি যাতে করে দেশদ্রোহীরা নিজেদের হাতে নতুন করে কোনো অস্ত্র না পান। দেখো, টেররিজমের তো বিভিন্ন অ্যাসপেক্ট হয়। যেই ছেলেগুলো 4 বছর পরে বেকার হয়ে যাচ্ছে এবং প্রপার ওয়েপন ট্রেনিং, তাদেরকে যেন কোনোভাবেই দেশদ্রোহিতার কাজে ব্যবহার করা না যায়। সজল বাবু এর উত্তর দিন। এই কথা সজল বাবু 30 সেকেন্ড। ঠিক আছে, নিন উত্তর দিন। বলবেন না, আমি প্রথম বলবো এদের কথাবার্তা শুনে আমার সেই মহান স্লোগানটা মনে পড়ে যাচ্ছে। কেষ্টদা বলেছিলেন যে এরা পাতা ফাতা খায় মনে হয়। আমার মনে হচ্ছে যারা আজকে তৃণমূলের হয়ে এখানে বসে আছেন তারা ওই রকমই কিছু হবেন। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আমি একটা তথ্য দিচ্ছি। আমার মনে হয় কালকে নিশ্চয়ই এটা বেরোবে। আমি আপনাদেরকে একটা নিশ্চয়ই বেরোবে না, বেরোবে কালকের কাগজে নতুন করে। কুণাল ঘোষ থেকে শুরু করে সমস্ত নেতা ডিফেন্ড করেছে। শুনুন আমার কথাটা, শিনজো আবে মমতা দিকে মাঝে মাঝেই রাত্রিবেলা ফোন করতেন। তিনি জানিয়েছিলেন তার উপর এরকম ধরনের আক্রমণের ঘটনা ঘটতে পারে, কারণ তিনি যে এই ভুলটা করে ফেলেছেন এরকম শর্ট টার্ম আর্মি তৈরি করার, তার রেজাল্ট এটা তো না। আমি শঙ্কুকে অপোজ করছি। ও এখানে বলেছে যে কলেজে বুলেট পাওয়া গেছে, বন্দুক পাওয়া গেছে, খুব খারাপ ঘটনা। আমি বলছি না, এটা অতটা খারাপ নয়। এই কলেজের ইউনিয়ন রুম গুলোয় প্রতিদিন বোতল পাওয়া যায়, গ্লাস পাওয়া যায়। সেটা তো আপনি ভালো বলতে পারবেন। বলতে পারবো তো, বলতে পারবো তো। আমার ছেলে কলেজে পড়ে, জানি তো। আপনি নিজে পড়েছেন, কেন পড়বে না কলেজে? সবাই কি পড়েছে অধিকারীর মেয়ে নাকি? তো ঘটনা যেটা হচ্ছে সেখানে বোতলের ব্যাপারটা গুলি পাওয়া গেছে। আমি আজকেই একটা খবরের কাগজ, আমি একটা কাটিং দেখছিলাম যেখানে স্কুলটা রাত্রির হয়ে গেলে পরেই, আমি এক্ষুনি বললেই বার করে দিতে পারি না, কিন্তু সফিউল্লাহ বৈশানের বাবু 30 সেকেন্ড নিন। কিন্তু এটা সত্যি কি হজম করা যাচ্ছে? আপনারা যে জিনিসটা করছেন এটা অদ্ভুত একটা চিত্রনাট্য লিখছেন না আপনারা।
অনেকে বলেন ঘোড়াতেও হাসবে, বিরোধীরা বারবার আপনাদের সম্বন্ধে বলেন। দেখুন, সত্যি কি আপনি একটা যদি হাস্যাস্পদ বিষয় করে দিচ্ছেন না বৈষ্ণব বাবু? না, আসলে আপনি আপনার মতটাকে আপনি চাপিয়ে দিতে চাওয়ার চেষ্টা করলেই তো আমাদের চাপাতে পারবেন না। আপনি বলুন তো 4 বছরের সেনাবাহিনীর সুযোগ যারা পাবেন, অবসর গ্রহণ করে তারা কোনো পেনশন বা সুবিধা পাবেন না। আমি বলবো আপনার সময় শেষ হোক, তারপরে বলবো। ছেলেটি জাপানে করেছে, তারও এক ঘটনা করেছে। আচ্ছা, অগ্নিপথ প্রকল্পের অধীনে যে উনি বলছেন 8 লক্ষ লোক, এটা কি দেশের বেকারত্ব একটা বিরাট জায়গায় পৌঁছেছে, এটা কি প্রমাণ করে না? আপনি বলুন তো, সিনোজা আবে আরে সেনাবাহিনীটা কি পুনর্বাসন কেন্দ্র? আপনি কি সেনাবাহিনীটা কি বেকারদের পুনর্বাসন কেন্দ্র? সেনাবাহিনীটা দেশের সুরক্ষার জন্য ব্যবহার হবে। সেনাবাহিনী কি দেশের পুনর্বাসন কেন্দ্র? যারা কোথাও চাকরি পাবে না, যারা নিয়ে ওখানে চাকরি দিয়ে দেয় আর বিয়ে দিয়ে দেয়, এটা কি পুনর্বাসন কেন্দ্র? আরে ভাই, দেশের সুরক্ষার প্রশ্ন, সেখানে কম্প্রোমাইজ করা যাবে না। দেশের সুরক্ষার প্রশ্নে কম্প্রোমাইজ করা যাবে না। এটা কি পুনর্বাসন কেন্দ্র নাকি? কেন করছে? যে সারা বছরের জন্য চাকরি হারছে কেন করছে? আমাদের সময় শেষ। সফিউল্লাহর কাছে শেষ 30 সেকেন্ড। সফিউল্লাহ, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সবের মধ্যে থেকে আসল ইস্যুগুলো থেকে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি? 30 সেকেন্ড নাও। দেখো, একদম দেশের নিম্ন মধ্যবিত্ত কৃষিজীবী পরিবার থেকে নিজের জীবনকে বাজি রেখে দেশ রক্ষা করার জন্য সেনাবাহিনীতে যোগ দেয় আমাদের দেশের বীর সন্তানেরা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো রকম বৈষম্য থাকা উচিত নয়, সমকাজে সমবেতন থাকা উচিত। এই জায়গায় কোনো বৈষম্য থাকা উচিত নয়। কেন তাদের পেনশন থাকবে না, গ্র্যাচুইটি থাকবে না, এই বৈষম্যটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আসলে আমাদের দেশের সরকার চাকরিতে জব সিকিউরিটি জায়গাটা বন্ধ ধন্যবাদ। কিন্তু আমি প্রত্যেককে একটাই বিষয় বলবো, যারা এই মুহূর্তে দর্শক রয়েছেন এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে প্যানেলিস্ট রয়েছেন, আমরা বারবার যে কথাটা বলি, আমরা প্রত্যেকে হয়তো ঝগড়াঝাটি করি, আমরা প্রত্যেকে বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে লড়াই ঝগড়া করি, কিন্তু একটা বিষয় আমাদের প্রত্যেককে এক থাকতে হবে, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। তার সাথে আপোষ যদি কেউ করে, বারবার আমাদের ডিবেট করতে হবে, জবাব বারবার চাইতে হবে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। 24-এ ভারতীয় জনতা পার্টিকে তুলে দিতে হবে। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।